কিছু কাল্পনিক কথা, দ্বিতীয় পর্ব। ফখলুর কথা ভাবে রমলা। বোনের ছেলে, মানে ছোট খুড়তুতো বোন, নামই খুড়তুতো বোন। চিররুগ্ন কাকিমার সন্তান হয় অনেক দেরিতে। কাকিমার মা বাবা নেই, ছোটবেলায় জেঠিমা পিসিমার কাছে মানুষ, তাই মেয়ে হওয়ার পর এ বাড়িতেই আসে। বনি হওয়ার পরে এখনো মনে আছে, মিষ্টি একটা জীবন্ত পুতুল এলো বাড়িতে। কি বড় বড় চোখ, যেন সবসময় হাসছে। মায়ের হাতেই মানুষ বনি, তাই একদম নিজের বোন। সেকাল একান্নবর্তী পরিবারের সব কাকা কাকিমাও একসাথে থাকতো তখন এ বাড়িতে। পিসির ছেলেদেরও আতুর ঘরে বাড়ি। মেজো কাকার ছেলেরাও নিজের সহোদর ভাইয়ের মতো, তাই না এমন বিপদের দিনে সব ভুলে ছুটে এলো। আর এক খুড়তুতো ভাই আসতে পারেনি, ঝন্টু। সে একটু দূরে থাকে, কিন্তু সমানে ফোন করে খোঁজ নিচ্ছেন। মেজো কাকা ওর কাছেই আছে এখন, আর কাকিমা ছোট ছেলে মন্টুর বাড়িতে। এই লকডাউনে দুজন দু জায়গায় আটকা পড়ে আছে। ছোট কাকা কাকিমা এখন বনির বাড়ির একতলাতেই থাকে। আগে ছিল এক সংসার, নিত্য অতিথির আনাগোনা। বাড়িতে অতিথি এলে মেঝে বিছানা করে ওদের ঠিক বাংলার দক্ষরের মতো করে শুতে হতো অধিকাংশ সময়, কারণ মা কাকিমাদের স্থান হতো ছোটদের পায়ের নিচে শোয়ার জন্য। বোনের দুটি ছেলেই ভারী মিষ্টি আর ব্রিলিয়েন্ট। হুলো আর ফখলুরও আত্মুর ঘরেই বাড়ি। মায়ের আর রমলার হাতে মানুষ ওরা। হুলো ডিজাইন করছে ভোপালের একটি নামী কলেজে। ক্যাম্পাস থেকে ভালো চাকরিও হয়েছে। কিছুদিন বাদেই ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এখন এই লকডাউনের ফলে তা অনিশ্চিত। কবে যে পরীক্ষা হবে আর কবে যে চাকরিতে জয়েন করতে পারবে কোনো নিশ্চয়তা নেই। কলেজ ছুটি দিয়ে দেওয়ার ফলে হুলো বাড়ি ফিরতে পারে, কিন্তু ফখলু আটকে যায় দূর শহরে। বাড়ি বসে কাজের অনুমতি পায়, কিন্তু বাড়ি আসার অনুমতি পায় না। প্রথম দিন তো সবাই অস্থির হয়ে পড়েছিল, কি হবে ছেলেটার। এত কম বয়সে এত দূর দেশে লকডাউনে আটকা পড়ে আছে। ফখলু ভেবেছিল কদিনের ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। ও যেখানে থাকে সেখানে শুধু থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা নেই। রান্নাঘর একটা আছে জয়েন্টে, বাসনও আছে রান্না করার, আর ইন্ডাকশন আছে। রান্না করতে হলে নিজেকে করতে হবে, বা বাইরে থেকে আর খাবার আনিয়ে নিতে পারে। ফখলু কখনো বাইরে থেকে খাবার আনিয়ে নিত, কখনো পাশের পিজিতে খেতে চলে যেত। ওকে পুই পুই করে সবাই বলেছিল বেশি করে শুকনো খাবার আনিয়ে নিতে, তেমন গা করেনি, কারণ জরুরি পরিষেবা পাওয়ার কথা ছিল। ছেলে মানুষ, সেটাই ভেবেছিল, অত গুরুত্ব দেয়নি। এত মানুষ তো আছে, সবাই তো আর বাড়ি চলে যায়নি, সব ঠিক পাওয়া যাবে। কিন্তু জরুরি পরিষেবা চালু হতে বেশ কয়েকদিন সময় লাগে। হোম ডেলিভারি করার জন্য দরকার হয় রোড পাসে। এই পাস সংগ্রহ করতেই মানুষের প্রথম 3-4 দিন কেটে যায়। কি লম্বা লাইন, আর কত কাগজপত্র দেখানো আর তাতে সই করানো। তাই জরুরি পরিষেবা শুরু হতে দেরি হয় বেশ কিছুদিন। এদিকে ঘরে রসদ বেশি নেই, কত আর ফ্রিজে রাখা দুধ আর শুকনো খাবার খেয়ে থাকা যায়। খুব কষ্ট হয় ফখলুর। বেচারা মুখে কিছু বলতে পারে না, ফোনে গলা শুনে বোঝা যায়। পাশের পিজিতেও একটু পেট ভরে দুটো খাওয়ার জন্য ঢুকতে পারে না। এখন যে সবাই সবাইকে ভয় পায়। পিজিতেও যে কজন আছে সব যে যার ঘরে বন্দি, ভয়, কথা বলার লোক নেই। ভিন দেশে আতপেটা কিছু মুখে দিয়ে একলা ঘরে পড়ে থাকে ছেলেটা। রমলারা রোজ ফোনে খবর নেয়, ও নিজেও সবাইকে ফোন করে। মামাদের, মা বাবা, দাদু দিদা, বড় দাদু দিয়া, আর মাম্মাম মানে রমলাকে। ছোট থেকে যে কোলে পিঠে করে মানুষ করেছে রমলা। গলায় কি উৎসাহের সুর, সবসময় সবাইকে ভালো ভালো কথা বলে মাতিয়ে রাখতে চায়, সেই ছোটবেলার মতো। 3 দিন বাদে যেদিন ওদের ওখানে প্রথম বাজার বসলো, সেদিন কিছু আলু পেঁয়াজ আর ডিম কিনে এনে মাম্মামকে ফোন করে। এগুলো আজ বাজার থেকে কিনে আনলাম, ভেবেছিলাম ভাত দিয়ে সেদ্ধ করে খাবো, কিন্তু তুমি আর মা এসে যে চাল কিনে রেখেছিলে সেটা নেই, পাচ্ছি না।
বড় করুণ শোনায় ছেলেটার গলা। আহা, অত উৎসাহ নিয়ে বাজারে গিয়েছিল। বাজারে বেরিয়ে আলু পেঁয়াজ আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে খুব উৎসাহ নিয়ে বাড়ি ঢুকেছিল। কদিন বাদে দুটি ভাত ফুটিয়ে খাবে, কিন্তু আসল চালটা পাচ্ছে না। আর বাজার 2 ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে গেছে। আবার যে দৌড়ে গিয়ে আনবে সে উপায় নেই। সব আশায় জল ঢেলে দিয়েছে ওর চালের হদিশ না পাওয়া। ভয় আর নিজের মাকে যেন ফোন করতে পারে না। এসব শুনলে সে কান্নায় ভেঙে পড়বে। আর খালি পেটে অত দূরে আসা হতো ছেলেটা নিজেকে সামলাবে কি করে? রমলার বুকের ভেতরটা সেদিন ছ্যাঁক পড়ে উঠেছিল। বলো, বাবু, তোমার ঘরের দেওয়ালে আলমারির নিচের তাকে দেখো তো, একটা প্লাস্টিকের কৌটোয়। ওদার থেকে গলায় উঠিয়া নিয়ে ফকলু বলে, কৌটোয় ঢেলে রেখেছিলে মাম্মা? কোথায় রেখেছিলে কৌটোটা? আমি তো প্যাকেট খুঁজছিলাম। ওই তো তোমার দেওয়াল আলমারির নিচের তাকে একটা নীল ঢাকনা দেওয়া চৌকো কৌটোয়। বলতে বলতে কান্নে এসে গলায় আটকে যায় রমলা। ফকলু ভারী উৎসাহ নিয়ে বলে, আমি এক্ষুনি খুলে দেখছি মাম্মা। রমলা কান্না চেপে বলে, আমি ফোন ধরে আছি, তুমি একটু দেখে বলো। ফকলুর আলমারি খোলার আওয়াজ পায় ফোনের ওধারে। রমলা বলে, বাবু নিচের তাকে একদম বাঁ দিকের কোণে। হ্যাঁ, পেয়েছি মাম্মা। ফকলু সোৎসাহে বলে, যেন ইউরেকার মতো ইউফোরিয়া হয়েছে ওর। শান্তি, ছেলেটা দুটো ফুটিয়ে খেতে পারবে। কি ব্রিলিয়েন্ট আর শান্ত, নম্র, ভদ্র ছেলে সবাই বলে। মস্ত বড় নামি আইন কলেজ থেকে পাশ করে ক্যাম্পাস থেকে চাকরি পেয়ে চাকরি করছে দূর শহরে। ওর বোন ভগ্নিপতির ইচ্ছে ছিল বড় ছেলের মতো ছোট ছেলেও আরও পড়ুক, এত কম বয়স থেকে চাকরি না। কিন্তু ফকলু বলে, আইন পড়তে গিয়েই 5 বছর অনেক পড়তে হয়েছে, এখন আর কেউ আমায় পড়তে বলবে না। আমি চাকরি পেয়েছি, চাকরি করব। অগত্যা আর কি, ছেলেকে ছাড়তে হলো দূর শহরে। আর এখন চিন্তায় সবার মাথার চুল ছেঁড়ার দশা। এইসব কথা বিছানায় শুয়ে ভাবতে ভাবতে আপনা হতেই রমলার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আর সাথে সাথেই মোবাইলটা বেজে ওঠে। পর্দায় বনির নাম। ফোন তুলতে ওধার থেকে গলা। কি রে, সন্ধ্যা থেকে টেক্সটের পর টেক্সট করছি, কোনো উত্তর নেই। তোদের সব ভালো তো? আজ তো ফকলুকেও ফোন করিসনি। বললো ও চিন্তা করছে, আজ ওর কল ছিল রাত অবধি, তাই নিজেও ফোন করতে পারিনি। একে ছেলেটা দূর দেশে চিন্তায় চিন্তায় পাগল, তার উপর তোর কোনো সাড়া নেই। ঠিক আছিস তো সব? এক নিঃশ্বাসে জীবনের যত দুশ্চিন্তা উগড়ে দেয় ফোনে। আসলে রমলা জানাতে চায়নি বোনকে বাবার কথা। ছোট থেকে জেঠু অন্ত প্রাণ বোনের। আর ফকলুকে নিয়ে সবসময় এখন দুশ্চিন্তা। দূর দেশে ছেলেটা বাড়ি ফিরতে না পেরে কি করছে কে জানে। রমলাকে অবশেষে বলতেই হলো বাবার কথা। ভেবেছিল কাল হাসপাতাল থেকে ডাক্তার দেখে আসার পর ডাক্তার কি বলে জানাবে, তাই আজ আর ফোন করেনি বোনকে। কিন্তু বোনের মন ঠিক টেনেছে, উতলা হয়ে উঠেছে, তাই সব বলতে হয়। শুনে একদম চুপ হয়ে যায়, আর কিছু বলে না। কাল ডাক্তার কি বললো জানাস মামি? বলেই ফোন রেখে দিল। মামি ভারী অদ্ভুত ডাক ছোট বোনের। বড় দিদিকে রমলাকে সবাই রামি বলে ডাকত। ছোট্ট মেয়ে, সেও বলবে রামি, তা হয়ে যায় মামি। সেই ডাকেই অভ্যস্ত হয়ে যায় পরবর্তীতে। ভগ্নিপতি দ্বীপ বিয়ের পরেই ডাক শুনে অবাক হয়ে যায়। ফিক করে হেসে বলেছিল, নাম নিয়ে রিসার্চ করতে হলে তোমাদের বাড়িতে আসতে হয়। বড় দিদিকে বলে মামি। তা কি রাগ, মেয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। অবশেষে নতুন বউয়ের মান ভাঙাতে দ্বীপ বলে, আচ্ছা বাবা, তো না, তোমারও অনুপ্রাণিত হয়ে আমিও মামি বলে ডাকবো। ফিক করে বনি হেসে ফেলে। সেই থেকে রমলা দ্বীপেরও মামি। তা অনুপ্রেরণায় কি না হয়। যখন ছেলে হলো, ছোট থেকে ছেলেকে তার মায়ের মতো রাগে নাক ফোলাতে দেখে দ্বীপ কুলো বলে ডাকতে শুরু করে। আর ফকলুর ছোটবেলায় দাঁত উঠে অনেক দেরিতে। সেই থেকে ফকলু বলতে বলতে ফকলুই হয়ে যায়। রমলা রাতে ঘুমিয়ে পড়েছিল, খেয়াল নেই। জানলা দিয়ে এক ফালি রোদ চোখে এসে পড়তেই ধর্মর করে উঠে বসে বিছানায় রমলা। তাড়াতাড়ি উঠতে হবে আজ।
তো বাবাকে নিয়ে দুই ভাই নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাবে, আর কিছুক্ষণ বাদেই অ্যাম্বুলেন্স এসে যাবে। ঠাকুর বাবাকে যেন ভর্তি করতে না হয় দেখো। মনে মনে ঠাকুরকে স্মরণ করে রমলা হাত ঠেকায় কপালে। ঝটপট বাড়ির সব কাজ শুরু করে দেয় রমলা মায়ের সাথে। চা জলখাবারের ব্যবস্থা করা, মা ব্যস্ত। বাবার চান ও টয়লেট করানো নেই, বাবার নিজের করার কোনো ক্ষমতা নেই। চা জলখাবারের পর্ব মিটতে না মিটতেই মাও মাও শব্দ করে অ্যাম্বুলেন্সে এসে যায়। পাড়ার লোকজন জানলা দিয়ে উতি উতি তাকিয়ে সবাই রাস্তার দিকে সব জানলা বন্ধ করে দেয়। বড় ভয় আজকাল এই রোগটাকে সবার। আগে ছিল সে এক সময়, সারা পাড়াই ছিল যেন একান্নবর্তী পরিবার। বল্টু যে বছর স্কুলে মাথা ফাটিয়ে স্কুলের আন্টির হাত ধরে বাড়িতে এলো, পাশের বাড়ির জারতো দাদা দৌড়ে এলো মায়ের সাথে, বল্টুকে নিয়ে হসপিটালে গেল। যদিও ওরা এখন পাড়ায় থাকে না, কিন্তু আজ কেউ আর কাছে নেই। সবাই কেমন যেমন উপমণ্ডুক হয়ে গেছে। দূরত্বই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যে যার মতো আইসোলেটেড নিজের নিজের ঘরে। একটি ছোট্ট ভাইরাস, যার ক্ষমতা এত, যত ছোট তত ক্ষমতা। আণবিক তত্ত্ব আর ভাইরাস তাই প্রমাণ করল। অথচ আমরা মানুষকে ছোট করে কত তুচ্ছ তাচ্ছিল্যই না করি। আবুল তাবুল ভাবতে ভাবতে বাড়ির কাজ সেরতে থাকে রমলা। বেলা 2:30 প্রায়। সারা পাড়া কাঁপিয়ে আবার ওয়াও ওয়াও শব্দ করে হাজির হলো অ্যাম্বুলেন্স বাড়ির সামনে। দৌড়ে মা ও মেয়ে বাড়ির রকে এসে দাঁড়ায়। বাবাকে নিয়ে ফিরল বল্টু আর পল্টু। ওরা ব্যস্ত হয়ে পড়ে বাবাকে ঠিকমতো স্ট্রেচারে করে বাবার ঘরে নিয়ে যেতে। মা ছেলেদের মুখের দিকে তাকিয়ে ঘাড় উঁচু করার ভঙ্গিমা করে জানতে চায়, কি বলল ডাক্তার? ছেলেরা ঘাড় হেলিয়ে আশ্বস্ত করে। মা মেয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়ে ব্যস্ত হয়ে পড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। দিভাই তাড়াতাড়ি খেতে দিয়ে খিদে পেট চোঁচো, উফ যা ধকল গেল। বাবা গলায় জোর দিয়ে বলে। আবার সে আগের মতো জোর পেয়েছে যেন বাবা। ছেলেরা হলো বড় ভরসার জায়গা, বৃদ্ধের জ্যোষ্ঠী। বুকে বল আর মনে জোর বাড়িয়ে দিয়েছে বাবার। মা বাবাকে খাওয়াতে থাকে আর রমলা ভাইদের ভাত বেড়ে দিতে থাকে। সারাদিন অনেক ধকল গেছে। কোনো কথা না বলে ওরা গায়ে মাথায় ডেটল জল ঢেলে কাপড় চোপড় ডেটল বালতিতে ভিজিয়ে রেখে চুপচাপ খেতে থাকে। বাবাকে খালি কাপড় ছাড়িয়ে হাত স্যানিটাইজ করানো হয়। এত কিছু তো করা এখন সম্ভব না বাবাকে, তাই তোয়ালে ডেটল জলে ভিজিয়ে একটু গা স্পঞ্জ করে দেওয়া হয়। বাবার সব করে দিয়ে খাইয়ে এবার মা খাবার টেবিলে এসে ভাইদের কাছে বসে বলে, কি বললো ডাক্তার? পল্টু ধীরে সুস্থে বলে, এখন ট্রিটমেন্ট চলবে, ওষুধের সাথে ফিজিওথেরাপিও করতে হবে। কাল বাবার একটা ছোট্ট নিউরোস্ট্রোক হয়ে গেছে, তার থেকে বাঁ দিকটা একটু প্যারালাইসিস হয়ে গেছে। ভয় কিছু নেই, ওষুধেই সব ঠিক হয়ে যাবে। এখন ডান দিকে একটু সমস্যা থাকবে কিছুকাল, হাঁটা চলা, নিজে হাতে খাওয়া দাওয়া এসব করতে অসুবিধা হবে। ওই একটু ধরে ধরে করিয়ে দিতে হবে, তারপর ফিজিওথেরাপি করতে করতে সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, এখন তোমরা খেয়ে নাও। কাল থেকে ফিজিওথেরাপি শুরু, বাড়ি এসে করে দেবে সব। আর আমরা তো এখানে আছি, এখন চিন্তা কি? রমলা বড় ভরসা পায় দুই ভাইয়ের কথায়। ওর নিজের শরীর যেন দিনে দিনে বিদ্রোহী হয়ে উঠছে। এই পরিশ্রম আর নিতে চাইছে না। নিত্য নতুন নানান উপসর্গ, কি যে হয়েছে শরীরটার, রমলা কিছু বুঝতে পারে না। আর কাজ করে করে বড় ক্লান্তি, খালি অবাক হয়ে ভাবে ওর মা এত এনার্জি পায় কোথা থেকে? এই বয়সে নিরন্তর পরিশ্রম করে চলেছে, আর রমলা যেন দিনে দিনে অথর্ব হয়ে পড়ছে। বড় ক্লান্তি, এই শরীর জুড়ে বড় ক্লান্তি, আর পারে না। হুলোর ফোন, মাম্মাম দাদুর খবর কি? ডাক্তার কি বলল? রমলা গুছিয়ে সব বলে। কিন্তু তুমি এত হাঁপাচ্ছ কেন মাম্মাম? হাঁপাচ্ছি নাকি? তা হাঁপানি রোগী একটু তো হাঁপাবেই। বলেই দমকা কাশিতে অস্থির হয়ে পড়ে রমলা। দিভাই জলখানা রে, তোর কাশিটা আবার বাড়লো বলে মনে হচ্ছে। কাল কি বললো নতুন ডাক্তার? মা তাড়াতাড়ি জলে গিয়ে দেয়। মায়ের মোবাইল বাজতে থাকে। হ্যালো,
হ্যাঁ রে, দেখ না, তোর মামির এই অদ্ভুত কাশি, মাঝে মাঝে দমকা কাশি শুরু হয়ে যায়, কথা বলতে পারে না তখন। জেঠুর সব মোটামুটি রে, তবে এখন ফিজিওথেরাপি করতে হবে রোজ। সব ব্যবস্থা তো দুই দাদা করে দিয়েছে। বনির ফোন। তুই রোজ কিছুটা করে খাবার পাঠাবি, যাতে মামিকে বেশি কাজ করতে না হয়। তোকেও তো সব একা হাতে সামলাতে হচ্ছে রে, অসুবিধা হবে না? ওমা, তাই নাকি? কুলো তোর সাথে রান্না করে? কুলো রাঁধবে আর আমরা খাবো? যা দিনকাল এলো। এও দেখাচ্ছিল নাতির হাতের রান্না দিদা খাবে। রমলের যেন বড় স্বস্তি হয়। বাড়ির কাজ করতে গিয়ে হাতে জল যত লাগছে, রমলার কাশি তত বাড়ছে। কেউ যদি একটু কাজ কমিয়ে দেয় তো এর চেয়ে স্বস্তি আর কিসের? কোথা দিয়ে যে 1 মাস কেটে গেল টের পাওয়া গেল না। বাবা এখন কিছুটা সুস্থ, হাঁটাচলা করতে পারে। খাবারটা চামচ দিয়ে কেটে দিলে কাঁটা চামচ দিয়ে তুলে নিজে খেতে পারে, ধরে ধরে সিঁড়ি ওঠে নামা করতে পারে। ভাইয়েরা যে যার বাড়িতে, কিন্তু দুশ্চিন্তা মানুষের পিছু ছাড়েন না। অকাল বিপত্তি, খুব বড় সাইক্লোন আসতে চলেছে, সব উড়িয়ে নিয়ে চলে যাবে। অনিশ্চিত জীবনের আরো অনিশ্চয়তা, কি হবে কে জানে। আজ যাই, আসবো আর একদিন। এর পরেরটা জানতে ইচ্ছে করছে? তাহলে এখানেই এভাবে